মনীষ সিসোদিয়ার সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা আলোচনা করতে এসেছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের সকলকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করে দিন এবং কমেন্ট করতেও ভুলবেন না। আমি 1 মিনিটের মধ্যে আসছি, তত সময় চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন। মনীষ সিসোদিয়ার সম্পূর্ণ বিষয়টাতে যাওয়ার আগে আমি বলবো, দেখে নিন, প্রথমে দেখে নিন ভারতীয় জনতা পার্টি নেতারা কি বলছে, কত টাকার ঘোটালা, তার পরিবর্তে আম আদমি পার্টির নেতারা কি বলছে, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। कम 10,000 करोड़ का बेनिफिट दिल्ली सरकार को होना चाहिए और इसमें 8,000 करोड़ का फर्क है। अब आप सोचिए 9,000 करोड़ का 12%, यानी कि लगभग 1,000 करोड़ रुपया, और 1,000 करोड़ में से 12% का 6% इन्होंने ले लिया, तो 1,200 करोड़ 1,000 करोड़ में से 500 करोड़ रुपया कैश वो आम आदमी पार्टी ले रही थी। और ये जो 30 करोड़ रुपए जो ईएमडी अर्नेस्ट मनी डिपॉजिट हुआ था, ये क्यों वापस किया? 144 करोड़ रुपए शराब माफिया को माफ करने का पाप दिल्ली में अरविंद केजरीवाल सरकार ने किया है। ये लोग कह रहे हैं कि इस पॉलिसी में बहुत बड़ा घोटाला हो गया। कल मैं मनोज तिवारी जी का एक प्रेस कॉन्फ्रेंस देखा मैंने, मनोज तिवारी जी कह रहे थे कि 8,000 करोड़ का घोटाला हो गया है एक्साइज पॉलिसी में। फिर थोड़ी देर बाद बीजेपी के और एक नेता आए प्रेस कॉन्फ्रेंस करने या शायद किसी मीडिया में बात करने, वो बोले 1,100 करोड़ का घोटाला मनीष सिसोदिया ने किया है। एलजी साहब ने जो प्रेस रिलीज जारी किया था उसमें उन्होंने लिखा था 144 करोड़ का घोटाला कर दिया मनीष सिसोदिया ने। कल फिर जब सीबीआई के ऑफिसर्स आए तो वो एफआईआर लेके आए थे, उसमें ना 8,000 करोड़ का जिक्र था, ना 1,100 करोड़ का जिक्र था। उसमें लिखा था सोर्सेज कह रहे हैं कि 1 करोड़ का घोटाला हुआ है। सोर्सेज कह रहे हैं कि 1 करोड़ का घोटाला हुआ है, ये सीबीआई की एफआईआर कह रही है। इसमें ना 144 करोड़ का जिक्र है, ना 1,100 करोड़ का, ना 8,000 करोड़ का मनोज तिवारी जी वाला जिक्र है। इनको ना तो कुछ पता है, ना इन्होंने कुछ पढ़ा है, बस इनको तो कहीं से कोई स्क्रिप्ट जो दी जाती है ये उसको रटते हैं। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়িতে সিবিআই রেড করেছে টানা 14 ঘন্টা। আপনারা সকলেই জানেন দর্শক, টানা 14 ঘন্টা মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই লাগাতার সার্চ করেছে। শুধু তাই নয়, তার উপমুখ্যমন্ত্রীর দপ্তর দিল্লি সরকারের, সেখানেও ছাপা পড়েছে, সেখানেও রেড হয়েছে, সেখানেও সিবিআই এর আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়েছে। এর বাইরেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং বিজেপির নানান নেতারা বলে বেড়াচ্ছেন, 30 আরো অন্যান্য জায়গায় 30টি জায়গায় ছাপা মেরেছে। অভিযোগ কি বন্ধুগণ, এটা বুঝতে হবে অভিযোগ কি। আজকে যদি বিজেপি নেতাদের মুখের কথা আপনারা দেখেন, গত 2 দিন থেকে একটা বাক যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে বিজেপি নেতারা, অন্যদিকে আম আদমি পার্টির নেতারা। বিজেপি নেতারা আম আদমি পার্টির সরকার, তার উপমুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য যা যা করার সবকিছু করছে। অন্যদিকে আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বরা ঘন্টায় ঘন্টায় প্রেস কনফারেন্স করে বিজেপি নেতাদের কথাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টায় রত। আসল ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, বলা হচ্ছে দিল্লির এলজি রাজ্যপাল হঠাৎ করে একটা প্রেস নোট জারি করেছে এবং সেখানে বলছে 144 কোটি টাকার এক্সাইজ ডিউটির একটা ঘোটালা হয়েছে, মানে একটা করাপশন হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা একটু ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিই। ব্যাপারটা এরকম ছিল, এই যে আপনার লকডাউন চলছিল সেই সময় সব দোকানপাট বন্ধ ছিল, মদের দোকানগুলিও বন্ধ ছিল দিল্লিতে। মদের দোকানের যারা মালিক তারা কেজরিওয়াল সরকারকে আবেদন এবং অনুরোধ করেছে এই যে পিরিয়ডটা, যেই সময় তাদের দোকান বন্ধ ছিল এবং তারা কোনো ধরনের ব্যবসা করতে পারেনি, সেই সময়টা লাইসেন্স ফিসটা তাদের যাতে মাফ করা হয়। সেই রকম একটা কিছু দিল্লি সরকার হয়তো করেছে এবং তাদের কিছু টাকা মাফ করেছে। সেটার উপরে ভিত্তি করে এই সমস্ত কর্মকাণ্ড দাঁড়িয়েছে। বিজেপি নেতাদের কথা যদি আমরা মেনে নিই, তাহলে এই যে সম্পূর্ণ
আপনাদের এই যে ঘোটালাটা, মানে এই করাপশনটা, এটা কত টাকার? এর কোনো ইয়ত্তা নাই, ঠিকানা নেই। তারা নিজেরাও, বিজেপির নেতারা জানে না কি বলছে। বিজেপির কোন নেতা বলছে 2000 কোটি টাকার করাপশন হয়েছে, কেউ বলছে 8000 কোটি টাকার হয়েছে, কেউ বলছে 100 কোটি টাকার, কে কি বলছে তার কোনো ঠিক নেই। যার মুখে যা আসছে বলে দিচ্ছে। একটা হাস্যকর পরিস্থিতিতে পৌঁছে গেছে ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতৃবৃন্দ। 14 ঘন্টা মনীষ সিসোদিয়ার বাড়িতে রেডের পর মনীষ সিসোদিয়া কি বলেছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তিনি পরিষ্কার বলেছেন, আমরা এই সমস্ত সিবিআই, ইডি রেড ফেডে আমরা কিচ্ছু ভয় পাই না। এর আগেও সিবিআই এর রেড মনীষ সিসোদিয়ার উপরে হয়েছে এবং তার উপরে কোনো ধরনের চার্জ আনতে ব্যর্থ হয়েছে সিবিআই। পুরাতন ফাইলস ঘাটলে আপনারা পেয়ে যাবেন। মনীষ সিসোদিয়া বলেছে কেন তার উপরে এই সিবিআই রেড। উনি বলছেন, ভারতীয় জনতা পার্টি বিরোধী পার্টিদের মুখ বন্ধ করার জন্য সিবিআই এবং ইডিকে যথেচ্ছভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে, অপপ্রয়োগ করছে। দর্শক, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো। তাছাড়াও মনীষ সিসোদিয়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। 2024-এ মোদি ভার্সেস কে, এটা একটা প্রশ্ন সমস্ত ভারতবর্ষের কাছে আজকে। কারণ মোদি সামনে এই মুহূর্তে সেরকম কোনো একটা চেহারাকে কোনো দল দাঁড় করাতে পারেনি। মাঝখানে পশ্চিমবঙ্গ থেকে আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি একটা বিরাট জায়গায় গিয়ে দাঁড়াবে, কিন্তু রিসেন্টলি আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বুকেও সিবিআই এবং ইডির একের পর এক রেড চলছে। অন্যদিকে কলকাতা হাইকোর্ট জাস্টিস গাঙ্গুলি নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। রিসেন্টলি বরিষ্ঠ একজন অ্যাডভোকেট, প্রবীণ একজন অ্যাডভোকেট অরুণাভ বাবুর সাথে জাস্টিস গাঙ্গুলির বাকবিতণ্ডা হয়েছে। সে কথায় আমরা আজকে আসছি না, সেটা নিয়ে আমরা কোনো আলোচনায় যেতে চাই না। মনীষ সিসোদিয়া বলেছে 2024 মোদি ভার্সেস হু, বলেছেন মোদি ভার্সেস কেজরিওয়াল। কেজরিওয়াল দিল্লিতে তার মডেল ইমপ্লিমেন্ট করার পর পাঞ্জাবে গেছে এবং আপনারা দেখছেন দর্শক, কেজরিওয়ালের যেগুলো অস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, তারপরে আপনার ব্যবস্থা, ইলেকট্রিসিটি ফ্রি, জল ফ্রি, এই সমস্ত কিছু নিয়ে তারা এবার পাঞ্জাবে হানা দিয়েছে। আম আদমি পার্টি পাঞ্জাবে পূর্ণ বহুমতে আসার পর প্রত্যেকটি দিল্লি মডেলের যা যা কাজ হয়েছে সেগুলো একটি একটি করে পাঞ্জাবেও ইমপ্লিমেন্ট করেছে। এবং এই সমস্ত জিনিস নিয়ে আপনারা যদি বিগত 3-4 মাসের যদি আম আদমি পার্টি এবং কেজরিওয়ালের টার্গেটগুলো দেখেন, যে তাদের নেক্সট অ্যাকশনটা কোথায়, তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, যদি সেটার দিকে একটুখানি নজর রাখেন আপনারা দেখতে পাবেন হিমাচল প্রদেশে নির্বাচন আসছে এবং সেই হিমাচল প্রদেশের নির্বাচনে কেজরিওয়াল এই সম্পূর্ণ দিল্লি মডেল এবং তার যে রেপ্লিকা পাঞ্জাবে তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে হিমাচল প্রদেশের আম জনতার কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যেই অনেকগুলো মিছিল, মিটিং, সভা সমিতি হয়ে গেছে এবং সেখানে এই সমস্ত কিছু দর্শকদের সামনে তুলে ধরেছে। শুধু তাই নয় দর্শক, বলেंगे भारत माता की, भारत माता की, इनकलाब, इनकलाब, वंदे वंदे, जय हिंद, जय हिंद। কেন আম আদমি পার্টির উপরে এই হামলা, সিবিআই, ইডি কেন? আপনারা জানেন গুজরাটের সামনে নির্বাচন এবং গুজরাটের নির্বাচনে রাজ্য স্তরে কোনো নেতা নেই, কোনো মুখ নেই। কাদের? বিজেপির। কোনো মুখ নেই বিজেপির এই মুহূর্তে। আপনারা জানেন নরেন্দ্র মোদী যাওয়ার পর চারখানা মুখ্যমন্ত্রী বদলে গেছে গুজরাটে। সেই গুজরাটে হানা দিয়েছে আম আদমি পার্টি এবং কেজরিওয়াল। গত 3 থেকে 4 মাস ধরে রেগুলার প্রতিদিন প্রতিনিয়ত গুজরাটে কাজ হচ্ছে আম আদমি পার্টির এবং
একাধিকবার কেজরিওয়াল গুজরাট গেছেন, ঘুম ভেঙে গেছে মোদির, ঘুম ভেঙে গেছে বিজেপির কেজরিওয়ালকে নিয়ে, এটাই অভিযোগ করছে আম আদমি পার্টি এবং মনীষ সিসোদিয়া। এবং সেই জন্যই তিনি বলছেন 2024-এ মোদি ভার্সেস কেজরিওয়াল হতে চলেছে, এবং সেই জন্যই কেজরিওয়াল এবং তার পার্টিকে বদনাম করার জন্য, অপদস্থ করার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি এবং মোদি যথেচ্ছ ব্যবহার করছে, দুরুপয়োগ করছে সিবিআই এবং ইডি। যদিও এই অভিযোগটা সমস্ত বিরোধী রাজনৈতিক দলের, আপনি যদি পশ্চিমবঙ্গ দেখেন একই অবস্থা, ঠিক একইভাবে আপনি অন্যান্য রাজ্যগুলো দেখুন, আপনি দেখুন মহারাষ্ট্রের দিকে একটা সরকার পড়ে গেছে ইডি আর সিবিআই করে, একটা সরকারকে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, সেগুলো আমরা আলোচনায় না গিয়ে যেটাতে আমরা কথা বলতে চাইছি আজকে, এই সমস্ত কিছু এখন সামনে এসছে। কে কি কথা বলছেন আমরা আরেকবার কিছু শুনে নিই, তারপর আবার আসবো আপনাদের সামনে। ये आम आदमी पार्टी की सरकार, ये रेवड़ी की सरकार भी है, बेवड़ी सरकार भी है। कितने धन की प्राप्ति होती है उसका मैं आंकड़ा पढ़ रहा हूं, और आप अंदाजा लगाइए कि बेवड़ी सरकार कौन है। पहली बेवड़ी सरकार योगी आदित्यनाथ की सरकार, उत्तर प्रदेश की सरकार। कितना राजस्व आता है शराब बेचकर? 21.8%। दूसरी बेवड़ी सरकार कर्नाटक की सरकार, कितना राजस्व आता है भारतीय जनता पार्टी की सरकार को वहां पर? 20.6%। तीसरी बेवड़ी सरकार मध्य प्रदेश की शिवराज सिंह की सरकार, कितना राजस्व आता है मध्य प्रदेश में? 19.9% शराब बेच के। हरियाणा भारतीय जनता पार्टी की खट्टर की सरकार, कितना रेवेन्यू आता है? 13.7%, 14%। ये हरियाणा की खट्टर की बेवड़ी सरकार। टीवी पे बैठ के, चैनल पे बैठ के, प्रेस कॉन्फ्रेंस करके कुछ भी बोले जा रहे हैं। 144 करोड़ माफ किया तो मनीष सिसोदिया को कितना मिला और इनको कितना मिला? अरे कुछ अता पता है? 5 लाख करोड़ रुपए चंद पूंजीपतियों का टैक्स घटा के आपने छूट दी उनको। मैं पूछना चाहता हूं 5 लाख करोड़ में कितना बीजेपी को कमीशन मिला? 10 लाख करोड़ रुपए चंद पूंजीपतियों का राइट ऑफ किया, कितना कमीशन मिला बीजेपी? बताइए देश को। আপনারা শুনলেন, বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। আমি আবার বলছি, আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। কি শুনলেন? একদিকে ক্যাবিনেট মন্ত্রী অনুরাগ ঠাকুর বিজেপির, সে কটাক্ষ করতে ছাড়ছে না রেউরি আর বেউরি। বেউরি মানে হচ্ছে দিল্লি সরকার, কেজরিওয়ালের সরকার সমস্ত দিল্লির মানুষকে মদ দিয়ে, মদে চুবিয়ে শেষ করে দিচ্ছে। দর্শক, তার উত্তরে সঞ্জয় সিং বিজেপির সমস্ত কাচ্চা চিঠা খুলে দিয়েছে, খুলে দিয়েছে এবং বলে দিয়েছে মধ্যপ্রদেশে কত টাকা কামাচ্ছে তারা কত টাকা কামাচ্ছে কর্ণাটকে, তারা কত টাকা কামাচ্ছে হরিয়ানায়, তাদের রাজ্যগুলোতে কত টাকার রেভিনিউ মদ বিক্রি করে কামাচ্ছে। শুধু এই নয়, আমরা আবার কিছু ভিডিও দেখাবো আপনাদের, শুধু এখানেই শেষ নয়। দুর্নীতি নিয়ে চরম কটাক্ষ করেছে, বলেছে 5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা আইটি ট্যাক্স, ইনকাম ট্যাক্স মাফ করা হয়েছে। 10 লক্ষ কোটি টাকা এই সমস্ত কর্পোরেট হাউসের ঋণ মাফ করেছে, রাইট অফ করেছে এই মোদী সরকারের আমলে। তার প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এই টাকাগুলো যে মাফ করা হয়েছে, এর থেকে ভারতীয় জনতা পার্টি কত টাকা কামিয়েছে? मैं तो ये समझता हूं नरेंद्र मोदी जी की सरकार हताश, निराश और कायरता का परिचय दे रही है। इतनी हताशा आप में, 14 घंटे छापे मरवाए आपने मनीष सिसोदिया के घर, सारी जांच करा ली, कोई संपत्ति नहीं मिली, कोई संपत्ति का कागज नहीं मिला, कोई रुपए की बरामदगी नहीं मिली, कोई सोना नहीं मिला। देश के 31 ठिकानों पे छापेमारी की। मोदी जी के पास बताने के लिए कुछ नहीं। क्या मिला मनीष सिसोदिया के पास? बोले अच्छा कुछ नहीं मिला, कुछ भी नहीं मिला मनीष सिसोदिया पे। चलो एक ड्रामा करते हैं, एक नौटंकी करते हैं।
मनीष सिसोदिया को लुकआउट नोटिस जारी करते हैं। लुकआउट नोटिस किन परिस्थितियों में जारी किया जाता है? जो व्यक्ति भगौड़ा हो, जो व्यक्ति जांच में सहयोग ना कर रहा हो, जिसके भागने की संभावना हो। अरे भाई, वो शिक्षा मंत्री है। मोदी जी और उनके मूर्खों, ध्यान से सुनो, उनको कहीं भी विदेश जाने के लिए कैबिनेट मंत्री होने के नाते पहले परमिशन लेनी पड़ती है केंद्र सरकार से। मूर्खों, कुछ तो सोच लेते हैं। दया आती है तुम्हारी सोच पे। तुम्हारी किसी भी प्रकार की बंदर घुड़कियों से ना तो अरविंद केजरीवाल डरने वाले हैं, ना आम आदमी पार्टी डरने वाली है, ना मनीष सिसोदिया डरने वाले हैं, ना हमारे शिक्षा और स्वास्थ्य का मॉडल रुकने वाला है। जो काम केजरीवाल जी दिल्ली के बच्चों के लिए कर रहे हैं, मनीष सिसोदिया जी कर रहे हैं, वो करते रहेंगे। आटे पे, दाल पे, चावल पे, गैस के सिलेंडर पे, दूध पे, दही पे, छाछ पे, सब पे टैक्स बढ़ा दिया। अपने दोस्तों का 5 लाख करोड़ रुपए का टैक्स माफ कर दिया, 5 लाख करोड़ का। उस पे जवाब देने के लिए मोदी जी के पास फुर्सत नहीं। अपने करीबी मित्रों का, दोस्तों का 10 लाख करोड़ रुपए राइट ऑफ कर दिया। बैंकों में जमा पैसा जो जनता का लूटा था उन पूंजीपतियों ने, बैंकों की बैलेंस शीट से उनका नाम हटा दिया मोदी जी ने। तमाम नेताओं से जो 144 करोड़ रुपए कोरोना के समय में दिल्ली सरकार ने माफ किया, उस पे हिसाब पूछ रहे हैं। बताओ मुझे, 5 लाख करोड़ रुपए पूंजीपतियों का टैक्स माफ किया, कितना कमीशन खाया भाजपाइयों तुमने? मोदी जी की सरकार को कितना कमीशन मिला? बताओ आप, बताओ। 5 लाख करोड़ रुपए आपने माफ किया कि नहीं किया? चलो छोड़ दो, मोदी जी का जवाब नहीं देना चाहते। मोदी जी बहुत बड़ी चीज है। 85 करोड़ रुपए एमसीडी ने 785 करोड़ के ठेके में से, टोल टैक्स का जो ठेका था 785 करोड़ का, उसमें से 85 करोड़ रुपए कोरोना के कारण माफ किया। लगभग कितना? 10%। बताओ कितना कमीशन मिला भाजपा के नेताओं को, एमसीडी के नेताओं को? कौन सी ईडी गई, कौन सी सीबीआई गई, कौन सी दिल्ली पुलिस गई, कौन सी जांच हुई उनके खिलाफ? बताओ। चलो उसको भी छोड़ दो, टोल टैक्स वाला। आउटडोर एडवर्टीजमेंट वालों ने कहा कोरोना के समय में हमारी होर्डिंग्स लगी थी, लेकिन लोग तो निकले ही नहीं देखने के लिए। हमारी फीस आप माफ करो। 100 करोड़ रुपए एमसीडी ने माफ किया, 100 करोड़ रुपए। कितनी ईडी, कितनी सीबीआई, कितनी जांच एजेंसी गई एमसीडी के नेताओं से पूछताछ करने के लिए? 185 करोड़ रुपए, 185 करोड़ रुपए माफ किया कुल एमसीडी ने। कितनी जांच हुई बताओ मुझे? कितनी जांच की आपने? कितनी पूछताछ की? लुटेरों को, बेईमानों को, हत्या में शामिल लोगों को, जो लोग अपने साथ लेके घूमते हैं, भारतीय जनता पार्टी के लोगों, अपना इतिहास याद कर लो। तुम उस पार्टी के नेता हो जिसका राष्ट्रीय अध्यक्ष रक्षा सौदे में कैमरे पर दलाली लेते हुए पकड़ा गया। याद करो अपना इतिहास। आपके केंद्रीय मंत्री ने कहा था पैसा खुदा तो नहीं, लेकिन खुदा से कम नहीं। याद करो अपना इतिहास। शहीदों के ताबूत में घोटाला किया था आप लोगों ने। याद करो। लुकआउट नोटिस जारी कर रहे हो। विजय माल्या को 9,000 करोड़ लुटवाने के बाद हवाई जहाज में 70 अटैची के साथ विदेश भेज देते हो। ललित मोदी को विदेश भेज देते हो हजारों करोड़ लुटवाने के बाद। नीरव मोदी, मेहुल चौकसी 20,000 करोड़ लूट के भाग गया। नितिन संदेशरा 6,000 करोड़ लूट के भाग गया। उसको लुकआउट नोटिस नहीं जारी करते। और जिस कैबिनेट मंत्री को पहले ही केंद्र से अनुमति लेनी पड़ती है जारी, जब बाहर जाने से पहले, उसको लुकआउट नोटिस जारी कर रहे हो। कह रहे 30 करोड़ माफ कर दिया। न जानना है, न समझना है, न कुछ सुनना है। अरे भाई, वो 30 करोड़ की जमानत राशि एक टेंडर में एयरपोर्ट के लिए दी गई थी, जिसकी टेंडर की
पूरी जो ठेका था उसकी राशि थी 235 करोड़ रुपए, लेकिन उसमें शर्त थी कि जीएमआर उसको परमिशन देगा ठेके के लिए। अगर जीएमआर परमिशन नहीं देगा तो जमानत की राशि वापस कर दी जाएगी, डिपॉजिट मनी वापस कर दिया जाएगा। जीएमआर ने उस ठेकेदार को परमिशन नहीं दी, सरकार ने उसका पैसा वापस कर दिया, लेकिन जिसको ठेका दिया उससे 235 करोड़ रुपए सरकार को मिला। कहां भ्रष्टाचार हो गया? अपनी चोरी, अपनी बेईमानी, अपनी महंगाई, अपनी बेरोजगारी, उसको छिपाने के लिए रोज रोज का ये जो ड्रामा कर रहे हो आप लोग, भाजपा के लोगों याद रखना, ये लुकआउट नोटिस तुमको 2024 में पूरे देश से ऑल आउट करेगी, मोदी जी ऑल आउट करेगी। প্রশ্ন বন্ধুগণ, এই সমস্ত বাক বিতরণটা চলবে। আমরা যেটা বলতে চাইছি, 2024-এর নির্বাচন যতই সামনে আসছে ততই সাংঘাতিকভাবে বিজেপি তার যত রকমের সাম দাম দণ্ড ভেদ যা যা করতে পারে বিরোধী কোনো পার্টিকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। কারণ তারা জানে 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই 10 বছরের শাসনকালে কি কি দিয়েছে, কি কি জনস্বার্থ কাজ করেছে সেগুলো বলার মতো কিছুই নেই, কিছুই নেই। চাকরি বাকরির থেকে শুরু করে আজকে যে ইনফ্লেশন, দ্রব্যমূল্য বৃদ্ধি বিজেপিকে এই মুহূর্তে মারাত্মকভাবে তাড়া করে ফিরছে। এই সমস্ত ইস্যুতে জেরবার বিজেপির কাছে জনগণের সামনে গিয়ে ভোট চাওয়ার মতো, মুখ দেখানোর মতো জায়গা এই মুহূর্তে নেই, এবং সেই জন্যই এই সমস্ত ইডি সিবিআই এই সমস্ত চলছে। এই সমস্ত প্রকরণ শুরু হয়েছে 114 কোটি টাকার, যে সময়টা লকডাউন ছিল সেই সময়ের যে লাইসেন্স ফি, এক্সাইজের মদের দোকানগুলো, যারা মদের দোকান সেই সময় চালাতে পারেনি, বন্ধ ছিল, সেটাকে মাফ করার জন্য এই সমস্ত শুরু হয়েছে। দর্শক, তার উপরে আম আদমি পার্টি প্রহার করে বলছে 785 কোটি টাকার টোল, এক রাজ্য থেকে রাস্তা দিয়ে যে টোল যায়, যে টোল আদায় করা হয়, সেখান থেকে অভিযোগ করা হয়েছে যে 85 কোটি টাকা মাফ করা হয়েছে এই লকডাউনের সময়। সেটা কে করেছে? মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি। আর মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি কারা চালায়? ভারতীয় জনতা পার্টি। প্রশ্ন করেছে কেন? তাহলে এখান থেকে কত টাকা কামিয়েছে ভারতীয় জনতা পার্টি? শুধু তাই নয়, 100 কোটি টাকা মাফ করা হয়েছে, এই অভিযোগ করা হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে যে 100 কোটি টাকা মাফ করা হয়েছে আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিগুলোকে। ঠিক ওই সময়ে, লকডাউনের সময়, তারা বলেছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লিকে যে আমরা তো হোর্ডিং লাগিয়েছিলাম, কিন্তু মানুষ তো রাস্তায় বেরোয়নি। আর যেহেতু মানুষ রাস্তায় বেরোয়নি, তো এগুলো তো কেউ দেখেনি। তো এই সময়, যে সময়টা লকডাউন ছিল, সেই সময়ে যাতে যে রেন্ট, যে ভাড়া, সেটা যাতে মাফ করা হয় এই পিরিয়ডের, দর্শক, সেটার পরিমাণ 100 কোটি। আম আদমি পার্টির প্রশ্ন, তাহলে এটা থেকে কত টাকা কামিয়েছে ভারতীয় জনতা পার্টি? মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে আজকে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। চিন্তা করে দেখুন, ভাবুন ভাবুন ভাবুন, চিন্তা করুন, দেশ কোথায় যাচ্ছে? ভাবার সময় এসছে, কোথায় যাচ্ছি আমরা? একজন ক্যাবিনেট মন্ত্রী, শিক্ষামন্ত্রী দিল্লি সরকারের, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ। সিবিআই যখন তার বাড়িতে যাচ্ছে, এটা প্রথমবার নয়, এর আগেও রেড করেছে, সে পালিয়ে যায়নি। দ্বিতীয়বার যখন সিবিআই আবার তার বিরুদ্ধে রেড করেছে, সে পালিয়ে যায়নি, সে তার পরিবারের সাথে সেই বাড়িতে ছিলেন মনীষ সিসোদিয়া, এবং সম্পূর্ণ সহযোগিতা করেছেন সিবিআইকে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কোনো মন্ত্রী কখনোই কেন্দ্রীয় সরকারের পারমিশন ছাড়া বিদেশ ভ্রমণে যেতে পারেন না, ঘুরতে হোক বা যে কোনো কাজে হোক। তাহলে একজন ক্যাবিনেট মন্ত্রীকে ইডি সিবিআই এই সমস্ত করে লুকআউট নোটিশ জারি করে মোদী সরকার আসলে কি বার্তা দিতে চাইছে, আসলে কি বোঝাতে চাইছে? এর অন্তর্নিহিত যে
অর্থ, সেটা যদি আমরা বিচার করে দেখি, এই মুহূর্তে শুধু যে দিল্লি সরকারের উপরে এই সমস্ত চলছে তা নয়, চলছে বিভিন্ন সরকারের উপরে, যেগুলো সরকারে বিজেপি নেই। আকসার বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বিরোধী দলগুলো বিজেপির, তারা অভিযোগ করে থাকেন বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, যে রাজ্যগুলো আছে বিজেপি শাসিত, সেগুলোকে সেখানে কি কোনো করাপশন হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। তাহলে ইডি সিবিআই সেখানে যাচ্ছে না কেন? যে এক্সাইজ ফাঁকির কথা বলা হচ্ছে, সেখানে সঞ্জয় সিং, আম আদমি পার্টির সাংসদ, সে একটি মারাত্মক অভিযোগ এনেছে, বলছে 10,000 কোটি টাকার এক্সাইজ ফাঁকি দেওয়া হচ্ছে প্রতি বছর। কোথায়? গুজরাটে 10,000 কোটি টাকার। সেখানে কয়েকদিন আগেই হুজ ট্র্যাজেডি হয়েছে, প্রায় 50 থেকে 60 জন মানুষ মারা গেছে। এটা নতুন নয় গুজরাটে, বিষাক্ত মদ খেয়ে। এর আগে অতীতে অনেকবার হয়েছে এই ট্র্যাজেডি, প্রচুর মানুষের প্রাণ গেছে, অনেক মানুষ হাসপাতালে ভর্তি হতে হয়েছে। যে রাজ্যে মদ নিষিদ্ধ, সে রাজ্যে কি করে মদ প্রত্যেকটি গ্রামে গ্রামে ডিস্ট্রিবিউট হয়ে যায়? লোকাল মদ বানানোর ফ্যাক্টরি লাগিয়ে রেখেছে। এই সমস্ত প্রশ্ন এবং অভিযোগের তীর তুলেছে এবং বলা হয়েছে যে যদি রেভিনিউ লসই যদি মূল কারণ হতো বা মদই মূল কারণ হতো, তাহলে এই সমস্ত লুকআউট নোটিশ আজ ইডি সিবিআই করতো না, তাহলে পুরো হেডকোয়ার্টারটা সিবিআই এর পাঠিয়ে দিত কোথায়? গুজরাটে। কারণ সব থেকে বেশি 10,000 কোটি টাকার এক্সাইজ ঘোটালা নাকি সেখানে হচ্ছে। দর্শক, আমরা এই সমস্ত অভিযোগ এবং আরেক দিক থেকে আরেক অভিযোগ আসবে, সেগুলোতে আমরা মনোনিবেশ করতে চাই না। তবে যেগুলো ফ্যাক্ট, সেগুলো আপনাদের কাছে রাখলাম। সব থেকে বড় বিষয়, 2024-এর নির্বাচন এই মুহূর্তে কি বার্তা দিচ্ছে ভারতবর্ষের জনগণকে, এটাই দেখার যে ভারতের জনগণ 2024-এর নির্বাচনে কাকে ভোট দেবে। কাকে ভোট দেবে এর থেকেও বেশি যেটা জরুরি, এবং কাকে ভোট দেবে তার এটার থেকেও সব থেকে বড় প্রশ্ন, কেন ভোট দেবে মোদীকে? নরেন্দ্র দামোদর দাস মোদীকে 2024-এ ভারতের জনতা কেন ভোট দিয়ে পুনরায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবে? উনি কি করেছেন দেশের জন্য? এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর নিয়ে ভারতীয় জনতা পার্টিকে যেতে হবে জনগণের মাঝখানে। না হলে জনগণ বিভিন্ন রাজ্যে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি সেটা খুব একটা সুবিধে নয় বিজেপির জন্য, এবং সেই জন্যই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোকে 2024-এর আগে কোণঠাসা করে দেওয়ার জন্য ইডি সিবিআই এই সমস্ত লাগিয়ে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। আমরা কংগ্রেসকে দেখেছি, কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে ইডি দিয়ে কর্নার করতে দেখেছি। আমরা পশ্চিমবঙ্গে দেখছি, আমরা এবার আম আদমি পার্টি দেখছি, এবং শোনা যাচ্ছে খুব শীঘ্রই আমরা ঝাড়খণ্ডেও দেখছি, ঝাড়খণ্ডেও শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন ঝাড়খণ্ডে তো সরকার ফেলে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে, ফাঁস হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 3 জন এমএলএ-কে ধরা হয়েছে এবং সেখান থেকে ফাঁস হয়ে গেছে সবকিছু। এবং এখন বলা হচ্ছে খুব শীঘ্রই নাকি ইডি এবং সিবিআই বিহারের নবনির্বাচিত সরকার নীতিশ এবং লালু প্রসাদ যাদবের পার্টির সরকারের উপরেও হামলা করতে যাচ্ছে। আমরা দেখব আগামীতে কোন দিকে রাজনৈতিক হাওয়া চলে। এবং সেই সাথে সব থেকে বড় প্রশ্ন, দেশ বড় না দল বড়, দল বড় না দেশ বড়, নেতা বড় না দল বড়, নেতা বড় না দেশ বড়? শুধু বড় বড় কথা বললে হবে না, রেউরি বললে হবে না। রেউরি নিয়ে আমাদের একটা নতুন এপিসোড আসবে, সেটাও আপনারা দেখবেন। রেউরি নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগছে, আর কি কি বিষয়ের উপর আপনারা আমাদের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।